শেখ হাসিনার নির্দেশে জুলাই গণহত্যা চালানোর প্রমাণ তদন্ত সংস্থায় ৩ জনের প্রতিবেদন জমা আনা হয়েছে ৫ অভিযোগ। প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয়। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে প্রজ্ঞাপনের অপেক্ষায় ইসি। নির্বাচন নিয়ে আলোচনা কার্টার সেন্টারের সাথে আগ্রহী পর্যবেক্ষক হতে। স্বাস্থ্যহীন স্বাস্থ্যসেবার মান ফেরাতে চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার তাগিদ। প্রথমবারের মতো অনুষ্ঠিত হল সিভিল সার্জন সম্মেলন। থামছেই না অবৈধ ব্যাটারি রিকশার দৌরাত্ম্য। ১.৫ লাখ টাকায় মিলবে বুয়েটের ইজি বাইক, নিশ্চিত হবে যাত্রী সুরক্ষা। যুক্তরাষ্ট্র চীন পাল্টাপাল্টি শুল্কারোপ ৩ মাসের জন্য স্থগিত। নামল ১০ থেকে ৩০% ঊর্ধ্বমুখী শেয়ার বাজার জ্বালানি তেলের দাম। স্বাগত। এখন বিকেলে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদনে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, আন্দোলনকারীদের হত্যা, নির্যাতন এবং চিকিৎসা দিতে বাধা দেওয়ার অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। কোনো পক্ষই যাতে বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারে সেই লক্ষ্যে বিচার কাজ শেষ করা হবে। মশিউর অনিকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গেল বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান দমাতে গুলি চালানো হয় হাজার হাজার ছাত্র জনতার উপর। এতে নিহত হন ১৫০০ আর আহত হন ২৫,০০০-এর মতো, যাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেন। বিচার পাবার আশায় অপেক্ষায় আছেন জুলাই আহত আর শহীদদের পরিবারগুলো। এসব মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের ১৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। অভিযোগপত্রে শেখ হাসিনাকে দায়ী করা হয় হত্যা, নির্যাতনের হুকুমদাতা হিসেবে। ৬ মাস ২৮ দিন পর শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত শেষ করেছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে জমা দেওয়া হয় তদন্ত প্রতিবেদন। সংস্থার তদন্ত প্রতিবেদন নিয়ে সোমবার গণমাধ্যমে বিস্তারিত তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় তিনি জানান, শেখ হাসিনাকে সব ঘটনার হোতা হিসেবে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে জুলাই আগস্টে আন্দোলনকারীদের দমন করতে হত্যা, গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সরাসরি সম্পৃক্ততা মিলেছে। হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র, নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন, যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। আন্দোলন দমাতে শেখ হাসিনা যে সমস্ত নির্দেশনা দিয়েছেন তার অডিও ভিডিও ক্লিপ শহীদ পরিবারের সদস্য, আহত ও আন্তর্জাতিক মহলের তথ্য প্রমাণ সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে। তবে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিষয়ে আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। চিফ প্রসিকিউটর এই তদন্ত রিপোর্ট এবং তদন্ত রিপোর্টের সাথে সম্পৃক্ত যে সমস্ত দাখিলকৃত দলিলাদি, সাক্ষ্য প্রমাণাদি আছে, এগুলো বিশ্লেষণ করে তিনি ফরমাল চার্জ তৈরি করবেন, অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে সেটি আদালতের কাছে দাখিল করবেন। চিফ প্রসিকিউটর বলেন, কোনো পক্ষই যাতে বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারে সেই লক্ষ্যে বিচার কাজ শেষ করা হবে। মশিউর অনিক, এখন, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন পেলেই নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে মার্কিন সংস্থা কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানান। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে কার্টার সেন্টার। এদিকে কমিশনের সাথে দেখা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ 14 দলের নেতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ। মিয়া আমিরুলের প্রতিবেদন।
বৃহস্পতিবার রাত থেকে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে আন্দোলন শুরু হয়। বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের তীব্র আন্দোলনের মুখে শনিবার রাতেই জুলাই হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। দাবি ওঠে দলটির নিবন্ধন বাতিলেরও। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পর এখন কি করবে নির্বাচন কমিশন, এমন প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানান, গেজেট প্রকাশের পরেই আইনবিধি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আমরা তো আগে এখনো গ্যাজেটটা তো পাইনি সরকারের গ্যাজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না। এদিকে সকালে প্রাক নির্বাচনের সব বিষয় জানতে সিএসসির সাথে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধিরা। 1 ঘন্টার বৈঠক শেষে সিএসসি বলেন, ইসির নির্বাচন প্রস্তুতি নিয়ে জানানো হয়েছে তাদের। পরে সংস্থাটির প্রতিনিধি জানান, আগামী নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে থাকতে চায় তারা। Is visiting to do a pre-election assessment. This is a normal visit that we conduct before we make a decision whether to observe a given election. নির্বাচন যখনই হয় আমরা যাতে সাকসেসফুলি এটা যে ওয়াদা করেছে সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি, এই কথাটা আমরা তাদেরকে জানিয়েছি। অতীতে ওনারা আসেনি, গত 3টা নির্বাচন ওনারা আসেননি। ওনাদেরকে আসার জন্য বলা হয়েছে, অনুরোধ করা হয়েছিল, ওনারা আসেননি। তো এবার আসার জন্য ওনারা আগ্রহী। এদিকে আওয়ামী লীগ সহ 14 দলের নিবন্ধন বাতিলের দাবিতে ইসিতে চিঠি দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ 14 দলের নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। যে অপরাধে আওয়ামী লীগকে আজকে আমরা অপরাধী বলছি, গণহত্যাকারী বলছি, ফ্যাসিস্ট বলছি, সেই একই অপরাধে আওয়ামী লীগের অন্যতম সহযোগী দোসর জাতীয় পার্টি এবং 14 দল তারাও দোষী। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করলেন না? মিয়া আমিরুল, এখন, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গেই আলাপ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দলগুলো এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছে। গভর্নমেন্টের অবস্থান আপনি তো দেখেছেন, আমরা আওয়ামী লীগের বিষয়ে সুস্পষ্ট দিয়েছি। আমাদের ইমিডিয়েট পাস্টে যা হয়েছে সেগুলো আওয়ামী লীগের যে অপকর্মগুলো আমাদের সামনে এসেছে আমরা সেই অনুযায়ী অ্যাকশন নিয়েছি। আওয়ামী লীগের ওই সময়টা তো এর আগে 50 বছর তো ছিল, এটা তো সেই 71-এর কথা। আমাদেরটা কি, আমরা হচ্ছে 24-এর অভ্যুত্থানের সরকার। আমরা 24-এর পূর্ববর্তী যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আমরা ডিসিশন দিচ্ছি। সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার আবেগের বশে সিদ্ধান্ত নিলে বিপদ হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে ন্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, বিগত সরকার লুটপাট করে দেশকে দেউলিয়া বানিয়ে উন্নয়নের নামে মানুষকে নিঃস্ব করেছে। আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য খাত ধ্বংস করেছে উল্লেখ করে তিনি বলেন, পাচার করা টাকা ফিরিয়ে এনে কাজে লাগাতে পারলে স্বাস্থ্য খাত ঘুরে দাঁড়াবে। এ সময় তিনি আরও বলেন, স্বাস্থ্য খাত উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারকে প্রতিশ্রুত সংস্কার দৃশ্যমান করার আহ্বানও জানান তিনি। এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা কিছু সংস্কার আপনারা ক্ষমতায় থাকতেই দেখান না কেন? যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিয়েন না, অনেক দূর তাকিয়ে আপনারা সিদ্ধান্ত নিন, যাতে আমাদের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার, যে সমস্ত বিষয়গুলো আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বিএনপি, এমন মন্তব্য যারা করে তারা দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্মরণসভায় তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস অভিযোগ করেন, তারা অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছেন। এ অবস্থায় দেশ খুব একটা ভালো অবস্থানে নেই বলে মন্তব্য করেন তিনি। এছাড়া মানবিক করিডোর ও দেশে বিদেশিদের উপস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা। কোনো করিডোর কিংবা প্যাসেজ
দেওয়ার কোনো সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। অনেক বিদেশিদের আগমন ঘটেছে, সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে। এই সরকারকে আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে। এই সরকার কোনো পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। স্বাস্থ্যসেবা স্বাস্থ্যহীন অবস্থায় আছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেছেন, একে অন্যের উপরে দোষারোপ না করে এর প্রতিকার খুঁজে বের করতে হবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার এই সময়ের মধ্যে এমনভাবে সেবাদানের পরিবেশ তৈরি করতে হবে যেন ভবিষ্যতে কোনো সরকারই এই অবস্থা থেকে বের হতে না পারে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রথম সিভিল সার্জন সম্মেলনে তিনি এই কথা বলেন। আরও দেখুন প্রতিবেদনে। বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে মানুষের যে উদ্বেগ আর অভিযোগ তা নতুন কিছু নয়। প্রতিবছর জেলা প্রশাসক সম্মেলনে এই বিষয়গুলো উঠে আসলেও খুব বেশি কার্যকর উন্নতি নেই। তাই এবার খাতভিত্তিক জেলার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে আলাদা করে সম্মেলনের উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে দেশে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে সিভিল সার্জন সম্মেলন। স্বাস্থ্য খাত সংস্কার উদ্যোগের অংশ হিসেবে জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে আলোচনার জন্যই এই সম্মেলন ডাকা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে 2 দিন ব্যাপী সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার হাতে সবকিছু থাকলে আমি চিকিৎসা দেব, না হলে দেব না, কোনো ডাক্তার বলতে পারবে না। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্যসেবা স্বাস্থ্যহীন অবস্থায় আছে, একে অন্যের উপর দোষারোপ না করে এর প্রতিকার খুঁজে বের করতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী এই সময়ের মধ্যে এমনভাবে সেবার পরিবেশ তৈরি করতে হবে যেন ভবিষ্যতের কোনো সরকারই এর থেকে বের হতে না পারে। স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো মজলিসে, এরাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা। এখানে শেষ, পেছনে ফিরে সামনের দিকে লাভ নেই। আমরা দিলে হয়, আমরা না দিলে হয় না। আমরা দিলে এটা পাল্টে হতে পারে, আমরা না দিলে এটাকে আরও বড় গহ্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এমন প্যাচ কষে দেবো কোনো সরকারের সাধ্য নেই এটা থেকে বেরিয়ে আসে। সম্মেলনে দেশের স্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষের অসন্তোষ ও নানা দিক নিয়ে আলোচনা হয়। উঠে আসে স্বাস্থ্যখাত ঢেলে সাজানোর নানা কৌশলের কথা। মাঠ পর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে সমস্যা ও সংকট তুলে ধরেন 64 জেলার সিভিল সার্জন। প্রধান উপদেষ্টা বলেন, সেবায় আরও মনোযোগী হলে যা আছে এর মধ্য থেকেই পরিবর্তন আসবে। আমরা একটু মনোযোগ দিলে, আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে, এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি। জেলার স্বাস্থ্যসেবা কাঠামোকে আরও শক্তিশালী করার পদক্ষেপ শুরু হবে এই সম্মেলনের মাধ্যমে। এক্ষেত্রে চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান, যে কোনো অবস্থাতেই চিকিৎসা দেওয়ার মানসিকতা থাকতে হবে। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেছে। শুধু এটুকু চিন্তা করে আমরা ইচ্ছে ভালো করবো, এর মধ্যে করবো। সম্মেলনে 13টি মন্ত্রণালয়ের 11টি কার্য অধিবেশন হবে। অধিবেশনগুলোতে খোলামেলা আলোচনা হবে স্বাস্থ্য খাতের সমস্যা ও উন্নয়ন নিয়ে। বাল্যবিয়ে প্রতিরোধ, গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত, টিকা কার্যক্রম, জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা, বাজেট বরাদ্দের স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি রয়েছে আলোচনা টেবিলের এজেন্ডায়। এছাড়া বিভিন্ন জেলা হাসপাতালে শয্যা বাড়ানোর প্রস্তাবও উঠবে এই সম্মেলন থেকে। অনেক বিষয়ের নিষ্পত্তি হয়ে যায়, তার অনেক বোঝা হয়, নিষ্পত্তি না হলে বুঝতে পারে জিনিসটা। বেলায়েত হোসাইন, এখন ঢাকা। এবং বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের 7 সিস্টার্সকে একটি সমন্বিত অর্থনৈতিক কৌশল প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অঞ্চলগুলোর মধ্যে জলবিদ্যুৎ, স্বাস্থ্যসেবা এবং সড়ক যোগাযোগের ক্ষেত্রে আন্তঃসীমান্ত সহযোগিতার সম্ভাবনার উপরে জোর দেন তিনি। নেপালের ফেডারেল পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার মিসেস ইন্দিরা রানার সাথে সৌজন্য সাক্ষাতে কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, আঞ্চলিক স্বাস্থ্য সুরক্ষা এবং ভাগাভাগি সমৃদ্ধিতে বিশ্বাস করে বাংলাদেশ। রংপুরে নির্মাণাধীন 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেপাল এবং ভুটানের রোগীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান ডক্টর ইউনূস। বৈঠকে নেপালকে জলবিদ্যুৎ খাতে সহযোগিতার জন্য আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আলাদা হওয়ার চেয়ে একসাথে আরও বেশি কিছু অর্জন করার মতো আছে আঞ্চলিক বাস্তবতায়। 2 দেশের মধ্যে আরও শিক্ষাগত বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান ডেপুটি স্পিকার ইন্দিরা রানা। ঢাকার নেপাল দূতাবাস আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফরে রয়েছেন তিনি।
কোনো কিছুই যেন থামাতে পারছে না ব্যাটারি চালিত অটোরিকশার লাগামহীন দৌরাত্ম্য। সড়কে অন্যান্য গাড়ির রীতিমতো ঘুম হারাম করে ফেলেছে ত্রুটিযুক্ত এই যানবাহন। প্যাডেল রিকশার ব্যাটারি আর মোটর লাগিয়ে সড়কে ছেড়ে দেওয়া হচ্ছে এই 3 চাকার বাহন। এমন অবস্থায় বৈজ্ঞানিক কাঠামোযুক্ত বুয়েটের তৈরি ইজি বাইক যাত্রীর সুরক্ষায় আশার আলো দেখাচ্ছে। বিস্তারিত আরও থাকছে তৌহিদুল তারকের বিশেষ প্রতিবেদনে। মূল সড়কে অটোরিকশা নিয়ন্ত্রণে পাইলট প্রজেক্ট হিসেবে গেল ঈদের আগে এই রিকশা ট্র্যাপার বসায় প্রশাসন। তবে এর কার্যকারিতা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মডিফিকেশন করা দরকার, আবার দুই পাশেই দরকার। ঠিক আছে, দেখা যাচ্ছে আমরা এই পাশ দিয়ে জিনিসটা কন্ট্রোল করতেছি, বাট উল্টা পাশ দিয়েও মাঝে মাঝে তারা যাওয়ার চেষ্টা করতেছে। প্যাসেঞ্জার নিয়ে যদি উঠা যায় তো আপনার দেখা যাচ্ছে চাক্কা লিক হয়ে যায়, চাক্কা বসে যায়, এটার ডরে আমরা চাক্কা এটার জন্য এখান থেকে উঠি না। কাজ হবে এটা উঠে যে পরিমাণ রিক্সা ঢুকে একটু সমস্যা হয়, স্লিপ খেয়ে ঘুরে যায়, এখন তো ঘুরে গেল। এটা কোনো লাভ হয় না, রিক্সা যাওয়া কি বন্ধ করতে পারছে? কোনো কিছুই যেন থামাতে পারছে না এই অটোরিকশার লাগামহীন দৌরাত্ম্য। প্রযুক্তির ছোঁয়ায় পায়ে চালানো রিকশায় যুক্ত হয়েছে মোটর ও ব্যাটারি। প্যাডেল চালানোর জায়গায় এখন শুধু হাত ঘুরিয়েই দ্রুতগতিতে চলছে রিকশা। কর্মব্যস্ত মানুষও গন্তব্যে পৌঁছাতে বেছে নিচ্ছেন এই অটোরিকশা। তবে অবৈজ্ঞানিক কাঠামো, প্রশিক্ষণহীন ও বেপরোয়া চালক নিয়মনীতির তোয়াক্কা না করে মূল সড়কে দাপিয়ে বেড়ানোই যেন কাল হয়ে দাঁড়িয়েছে অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া যানটির। এমন বাস্তবতায় এই বাহনকে অন্তর্ভুক্ত করেই স্থানীয় সরকার আইন 2009 সংশোধন চলছে। এটার ম্যানুফ্যাকচারিং কিছু যে ডিফেক্টগুলো আছে সেইগুলোকে অ্যাড্রেস করে যাতে একটা সেফ ভেহিকেল হিসাবে দেওয়া যায়, সেই হিসাবে একটা আইনের পরিবর্তন করা হয়েছে স্থানীয় সরকার বিভাগ থেকে। এটা হয়তো সীমিত আকারে হয়তো নির্দিষ্ট করে দেওয়া হবে যে কোন কোন স্থানে চলবে, কারা কারা চলবে এবং তাদের লাইসেন্স থাকবে কিনা বা তাদের ট্রেনিং থাকবে কিনা সবকিছু বলা হবে। এদিকে নীতিমালার অংশ হিসেবে দুর্ঘটনা ও যাত্রীর নিরাপত্তা বিবেচনায় এই যানের একটি বৈজ্ঞানিক কাঠামো তৈরি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের একটি দল। অধ্যাপক মোহাম্মদ এহসানের নেতৃত্বে 6 সদস্যের গবেষক দল এতে যুক্ত করেছে হাইড্রোলিক ব্রেক, ইন্ডিকেটর সহ নতুন 16টি ফিচার। আমরা প্রায় 16টা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল চেঞ্জ এখানে ইন্ট্রোডিউস করেছি। 3 চাকায় হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমটা রেখেছি। এতে আমাদের কিছুটা কস্ট বেড়েছে, কিন্তু আমাদের মনে হচ্ছে একটা বড় বিপদের হাত থেকে আমরা অনেকটা সেফ হব। সো আমরা চেসিসের একটা ফ্রেমের ডিজাইন করে দিয়েছি, মিনিমাম কত থিকনেস থাকবে, কি ধরনের স্ট্রেংথ থাকতে হবে। ডিপিং ফাংশনটা আছে, অর্থাৎ লাইটটা কাছে দূরে করা যায়। সো গাড়িতে একটা লাইটে যে সুবিধা আমরা পাই, ওই সুবিধাগুলো আমরা এই লাইটটা থেকে পাবো। আমরা বোথ ড্রাইভার এবং প্যাসেঞ্জারের দুই পাশে আমরা হাফ ডোর ইন্ট্রোডিউস করেছি। সর্বোচ্চ 30 কিলোমিটার গতিতে চলবে এই ইজি বাইক। গতির সাথে তাল মিলিয়ে রাখা হয়েছে 3টি হাইড্রোলিক ব্রেক। এতে ব্যবহৃত মোটরটি কাজ করবে জেনারেটরের মতো। প্রতি ব্রেকে তৈরি হবে বিদ্যুৎ। যে চেসিস ডিজাইনটা করা হয়েছে এবং যে ওয়েটের এখানে ইস্যু আছে, সেন্টার অফ গ্রাভিটি যেখানে, তাতে 30 কিলোমিটার পর্যন্ত স্পিডে এটা সহজে উল্টে পড়বে না বা সেরকম অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক কম। এই মডেলটি তৈরিতে খরচ পড়বে প্রায় 1.5 লাখ টাকা, যা এখন রাস্তায় চলা ইজি বাইক থেকে কিছুটা বেশি। তবে নিরাপত্তা নিশ্চিতে ও দুর্ঘটনা রোধে এর বিকল্প নেই বলে জানান এই অধ্যাপক। 70,000 টাকা খরচ করে যদি 500 টাকা উঠাতে পারি, আমার 1.5 লাখ টাকা কেন আমি যাব? কিন্তু ওই জায়গায় তো সরকারের রোলটা। দেশের অন্যতম সমাদৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের তৈরি এই বিজ্ঞানসম্মত ইজি বাইকটি সড়কে কমাবে দুর্ঘটনা, নিশ্চিত করবে যাত্রীর নিরাপত্তা। তবে মডেলটির এই সেবা যাত্রী পর্যন্ত পৌঁছে দিতে প্রয়োজন সরকারের সদিচ্ছা ও সুব্যবস্থাপনা। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। আর সেই ঈদুল আজহায় সড়ক মহাসড়কে বসবে না কোরবানির পশুর হাট, বসবে নির্দিষ্ট দূরত্বে নির্ধারিত জায়গায়। পাশাপাশি কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধে এবার কঠোর অবস্থানে সরকার। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়া ঠেকাতে কাজ করবে সরকার। ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে এসব বলেন সড়ক ও রেল উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। নাইম আবিরের প্রতিবেদন। ঈদের ছুটিতে ঘরে ফেরা মানুষের এমন ভোগান্তি খুব সাধারণ, সঙ্গে যুক্ত হয় অতিরিক্ত ভাড়ার চাপ। ঈদুল আজহায় সেই চাপ আরও বাড়ায় কোরবানির পশুর হাট। সোমবার সকালে অংশীজনদের নিয়ে বিদ্যুৎ ভবনে হয়ে গেল ঈদুল আজহার প্রস্তুতি সভা, যেখানে অংশ নেন সড়ক ও রেল উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা সহ বাংলাদেশ পুলিশ, র্যাব, কোস্টগার্ড
ও 2 সিটির কর্তারা। ঈদুল আজহায় লম্বা ছুটির মধ্যে 5 ও 6 জুন যাত্রীচাপ বাড়বে ধরেই বেশ কিছু সিদ্ধান্ত আসে সভা থেকে। সড়ক মহাসড়কে এবারে পশুর হাট বসতে না দেবার কথা জানানো হয় সভায়। বলা হয় মহাসড়ক থেকে নির্দিষ্ট দূরত্বে নির্ধারিত জায়গায় বসবে পশুর হাট। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়ার বিষয়েও কঠোর অবস্থানে থাকবে সরকার। এছাড়া কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধেও কাজ করা হবে। যাত্রীদের কোনো অতিরিক্ত ভাড়া না আদায় করা হয় সেজন্য এটা কঠোরভাবে মনিটরিং করা হবে। পশু পরিবহন সেটাও আমরা মনিটরিং করব এবং এখানে যে চাঁদাবাজি হয়ে থাকে বিভিন্ন সরকারি সংস্থার বেসরকারি সংস্থার নামে সেগুলো আমরা যাতে না হয় এবং এটা রোধ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। সংবাদ সম্মেলনে জানানো হয় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীচাপ সামলাতে যমুনা সেতু টোল প্লাজায় 2টি ইলেকট্রিক টোল সিস্টেম বসানো হবে। রেলের জন্য অতিরিক্ত 40টি কোচ বাড়ানো হবে আর কোরবানির পশুর জন্য থাকছে 3টি ক্যাটেল কোচ। ঈদ যাত্রা সহজ করতে সবার সহযোগিতা চান স্থানীয় সরকার উপদেষ্টা। যেহেতু কোরবানির ঈদ, আপনারা জানেন যে কোরবানির হাট থাকবে এবং কোরবানির পশু যাতায়াত পরিবহন, তারপর দেখা যায় যে যারা কোরবানির হাটে পশু বিক্রি করেন তাদের টাকা পয়সা ছিনতাই হওয়ার মতো ঘটনাগুলো ঘটে থাকে সাধারণত। সেগুলোকে অ্যাড্রেস করার জন্য এখানে সকল অংশীজনদেরকে নিয়ে আলোচনা হয়েছে এবং সবাইকে তাদের টাস্ক এবং কাজগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ঈদের আগের ও পরের 3 দিন লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখবার সিদ্ধান্ত হয় সভায়। নাইম আবির, এখন, ঢাকা। সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা জানেন যে অনেক সময় ওই টাকা পয়সা হয়ে যায়, মানে চিন্তায় হয়, তারপর অনেক সময় বিভিন্ন মলম ঠলমও ব্যবহার করে। এই জন্য আমরা এবার একটা ইনস্ট্রাকশন দিচ্ছি হিসেবে, এই দোনেশের চিফ এক্সিকিউটিভরা ছিল, তারা এখানে এরা করে নাকি রাখে, ভলান্টিয়াররা রাখে হলো ওদেরকে ওই ইরা দিয়ে গেছে কিনা, ওই যে কী বলে হাসিলের টাকা, ওই ভলান্টিয়ার রাখে হলো যারা ইজারা নেয়। আমরা বলছি ওইটা ছাড়া এবার আনসার তাদের রাখতে হবে প্রতিটা হাটে 100 করে, মানুষের নিরাপত্তার জন্য, এবং এটা মানুষের যেন এই যে তারা যেন কোনো রকমের না হয়, এই যে কি বলে এই ছিনতাই হাতে যেন না পড়ে, এই জন্য তাদের 100 করে আনসার রাখতে হবে, অঙ্গীভূত আনসার তারা 100 করে রাখতে হবে। আর একটা হলো আমাদের ঈদে হাইওয়ে পুলিশদের ক্ষেত্রে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারে। এবারে ওই ঈদের থেকে এই ঈদের একটু ডিফারেন্স আছে। ওই ঈদে হলো কিন্তু ঢাকা থেকে লোকজন গেছেই বেশি, আসার নাই। এবার হলো কি এই ঈদে হলো যাবে একদিক দা, আবার গরুর ট্রাকগুলি কিন্তু আবার আসতে থাকে, এই জন্য কিন্তু রাস্তাটা অনেক সময় থাকে ব্যস্ত। অনেক সময় হলো কি আগে হতো কি বাসটা নামায় দিয়া আবার তাড়াতাড়ি চলে আসতে পারতো, কিন্তু এই ঈদে কিন্তু ওইটা অনেক সময় হয় না। এই জন্য এইগুলির ব্যাপারে হাইওয়ে পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং রাস্তায় যেন কোনো রকমের কোনো ধরনের চাঁদাবাজি না হয়, কোনো ধরনের যেন চাঁদাবাজি না হয়। ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি বলে দেওয়া হয়েছে কোনো পয়েন্টে যদি চাঁদাবাজি হয় তারা ব্যবস্থা নেয়। আর ওইটা কোথায় চাঁদাবাজি হয় এই সম্বন্ধে আমি আপনাদেরও অনুরোধ করব, আপনারা একটু যদি আমাদের একটু আগে, প্লাস আপনাকেও তো একটা জার্নালিজম আছে, কী বলে ইনভেস্টিগেশন এটা আপনারা যদি একটু কাজে লাগান তা আমাকে একটু উপকার হয়। আপনারা সাথে সাথে যদি জানাই দেন, সত্যি সংবাদটা জানলে আমাকেও অ্যাকশন নিতে সুবিধা হয়। কিন্তু আবার অনেক সময় আছে যে কাউরে শত্রুতাবশত কোনো কিছু করতে গেলে সেই সময় আমরা একটা ঝামেলা হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে আমার একটু অনুরোধ, আপনারা আমাদের যদি এরকম ঘটনা ঘটে দেন। আগে আপনি দেখছেন যে আপনারাও কিন্তু দু একজন সাংবাদিক ওই বাসের বা গরুর ট্রাকে বসে কিন্তু আসছেন, যদিও কষ্টদায়ক, কিন্তু এরকমও যদি দু একজনে করেন তো কিন্তু জনগণের উপকার হয়, প্লাস আমাদেরও একটা উপকার হইলো যে এই চাঁদাবাজিটা কমায় আনান যায়। আমাদের আরেকটা হলো সবচেয়ে বড় যেই পয়েন্টটা ছিল আমাদের যে ইন্ডিয়া কিন্তু আমাদের বেশ কিছু পুশ ইন করছে এই জায়গায়, এর ভিতরে আমাদের বাংলাদেশি নাগরিকই বেশি, তাছাড়া আবার কিছু অন্য ইস্যুও রয়ে গেছে। এই ব্যাপারে ডিটেল আমাদের এই যে ডিজি ভিজিআর আছে উনি আপনাদের বলবে। আপনারা অনেকেই এই কোশ্চেনের বিষয়ে জানতে চাচ্ছিলেন। মূলত এই গত 7ই মে
রাতের বেলা 7ই মে এবং 8ই মে এই 2 দিনে 202 জনকে আমরা পেয়েছি, যাদেরকে এই বিএসএফ বিভিন্ন কর্নারে পুশিং করেছে এবং এমন জায়গায় যে জায়গায় জনগণ নেই, জনবসতি নেই, সেরকম জায়গায়। এবং আপনারা জানেন যে সীমান্তের প্রত্যেকটি স্পট তো ফিজিক্যালি অকুপাই করে রাখা যায় না, তো যে জায়গাতে কেউ ছিল না এরকম সুযোগে পড়েছে। এই 202 জনের মধ্যে আমরা পরে আমাদের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে আমরা আমাদের মন্ত্রণালয়ে মিটিং করে তারপরে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে পুলিশের মাধ্যমে, এসবির মাধ্যমে ভেরিফিকেশন করে যাদেরকে বাংলাদেশি পেয়েছি। অ্যাকচুয়ালি এরা গত 2-3 বছর থেকে শুরু করে অতীতে 20-25 বছর আগে বিভিন্ন সময়ে নানান কাজে ভারতে গিয়েছিল, তবে তাদের মধ্যে তাদের সন্তানাদিও আছে যারা অনেক আগে গিয়েছিল। এইসব সন্তানাদি কিন্তু তারা ভারতের আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস পেয়েছিল, বাট পুলিশ বা বিএসএফ তাদের এগুলো রেখে দিয়ে তারপরে পুশিং করেছে। তো যাই হোক, এরপরে যেটা যাদেরকে বাংলাদেশি পাওয়া গেছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আবার এর মধ্যে 39 জন রোহিঙ্গা পাওয়া গেছে। এই রোহিঙ্গা যারা আমাদের এফডিএমএন ক্যাম্পে বিভিন্ন সময় রেজিস্টার্ড ছিল, কোনোভাবে ওরা পালিয়েছে ওদিকে, তো তাদেরকে আমরা ওই এফডিএমএন ক্যাম্পে আমাদের RRRC আর UNHCR এর মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠিয়েছি। তবে এর মধ্যে একটি অ্যালার্মিং বিষয় হলো, যেটা মাননীয় উপদেষ্টা একটু হিন্টস দিয়েছেন, যে এর মধ্যে আমরা কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতের UNHCR এর রেফিউজি, ওইখানে রেজিস্ট্রেশন করা, আইডি কার্ডও আছে। এটা আমরা এই আমাদের দেশীয় UNHCR এর মাধ্যমে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা আমরা সবাইকে জানাতে চাই যে এটি একটি মানবাধিকার লঙ্ঘনের সামিল। যেই দেশের রেফিউজি সেখানেই তো ওখানে রাখা দরকার ছিল, যে তাদেরকে আমাদের আইডি কার্ড আছে না? হ্যাঁ, আইডি কার্ড আছে। যদি ক্লোজলি কেউ ছবি তুলেন এটা দেখতে পারেন যে এখানে আমরা 5 জন পেয়েছি। হ্যাঁ, একটা দেখাচ্ছি আমি, এই 5 জনের একটা দেখাচ্ছি এখানে। এই যে তার UNHCR, আপনারা ক্লোজ করলে, জুম ইন করলে দেখতে পাবেন UNHCR IN মানে ইন্ডিয়া, হ্যাঁ, সেখানে রেজিস্ট্রেশন করা। তো এই 5 জনকেও আমরা, যেখানে এই 5টা আছে, আমরা এই বিষয়ে অভিযোগ দায়ের করছি। সচিবালয় আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম। এদিকে চলতি অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। 7 মে পর্যন্ত প্রবাসী আয় এসেছে $25.27 বিলিয়ন। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এই তথ্য জানানো হয়। চলতি অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে মার্চ মাসে। ওই মাসে রেকর্ড $3 বিলিয়ন ছাড়িয়েছে প্রবাসী আয়। এছাড়া এপ্রিল মাসে প্রবাসী আয় $2.75 বিলিয়ন ছাড়িয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের আমলে অবৈধ পথে রেমিটেন্স নিয়ে আসতো তাদের সহযোগীরা, যে কারণে এই বৈধ পথে রেমিটেন্স কম আসতো। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর হুন্ডি চক্র আত্মগোপনে থাকায় এবং আস্থা বৃদ্ধি পাওয়ায় রেমিটেন্স পাঠানো বাড়িয়েছে প্রবাসীরা। এর আগে 2023-24 অর্থ বছরে রেমিটেন্স এসেছিল $23.91 বিলিয়ন, কিছু বেশি। হিটস্ট্রোকে আক্রান্ত রোগীদের মধ্যে জন্য মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে একটি হিটস্ট্রোক সেন্টার চালু করা হয়েছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে আক্রান্ত ব্যক্তিদের উত্তর সিটি কর্পোরেশনের পরিচালিত এই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। রোগীদের জন্য থাকছে সব ধরনের চিকিৎসা সুবিধা ও বিশেষজ্ঞ চিকিৎসক। রাখা হয়েছে আলাদা আইসিইউ ব্যবস্থাও। জাতীয় জরুরি সেবা 999 হিটস্ট্রোক সেন্টারের সেবা যুক্ত করা হয়েছে, যেখানে ফোন করলে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন রাজধানীবাসী। হিট স্ট্রোক পেশেন্টের জন্য ডেডিকেটেড আইসিইউ, এখানে 16টা বেড হিট স্ট্রোক পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা এখানে প্রস্তুত রেখেছি। আমরা আশা করছি যে বেশিরভাগ রোগী হিট স্ট্রোক সেন্টার থেকেই ম্যানেজমেন্ট হয়ে যাবে। যে পেশেন্টগুলো কমপ্লিকেটেড পেশেন্ট, যে পেশেন্টগুলোকে আরও উচ্চতর চিকিৎসা দেওয়ার দরকার আছে, তখন এই পেশেন্টগুলো আমরা হাসপাতালের 5ম তলায় আইসিইউতে নিয়ে আসবো। এখানে 16টা বেড আছে, দক্ষ চিকিৎসা কর্মী আছে, নার্স আছে। আমরা এই মহাখালীস্থ কোভিড ডেডিকেটেড হসপিটালে এই ব্যবস্থাগুলো করা হয়েছে। কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর রাজধানীতে ঝরেছে স্বস্তির বৃষ্টি। সকালে রাজধানীর বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। কয়েকদিনের প্রচণ্ড গরম ও তাপদাহের পর গত রাত ও সকালের বৃষ্টি স্বস্তি দিয়েছে জনমনে।
বৃষ্টির প্রভাবে কমেছে তাপমাত্রাও। আগামী দিনগুলোতে সারা দেশে বৃষ্টির মাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টানা কয়েকদিনের মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মিলেছে। এতে জনজীবনে খানিকটা স্বস্তি ফিরেছে, তবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার যোগ হয়েছে বজ্রপাতের আতঙ্ক। অন্যদিকে তাপপ্রবাহে এখনও পড়ছে চুয়াডাঙ্গা সহ খুলনা অঞ্চল। গুমোট আবহাওয়া ও ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা এই অঞ্চলের মানুষের। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কিশোরগঞ্জে গতকাল বিকেল থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়, চলে সকাল ৯টা পর্যন্ত। মুষলধারে বৃষ্টিতে দাবদাহ থেকে মিলেছে মুক্তি, জনজীবনে ফিরেছে প্রশান্তি। তবে বৃষ্টির সাথে বজ্রপাতে আতঙ্কিত জেলার বাসিন্দারা। সকাল ৯টা পর্যন্ত ১১০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে নিকলি আবহাওয়া অফিস। আরও একদিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। আজকে বৃষ্টি হওয়ার কারণে আমরা কিছু স্বস্তি বোধ করছি। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে আমরা এখন একটু স্বস্তি বোধ করছি। বৃষ্টির সাথে সাথে যে বজ্রপাতগুলি হয়, এই বজ্রপাতে আমাদের অনেক আতঙ্কে থাকতে হয়। ভোর থেকে সিলেটেও দেখা মিলেছে বৃষ্টির। সকাল ৬টা থেকে ৩ ঘন্টায় নগরীতে ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আবহাওয়া বিভাগ বলছে কাল সকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। টানা দাবদাহের পর ভারী বর্ষণে শেরপুরের তাপমাত্রা কমলেও পাকা বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। বজ্রপাতের ভয়ে মাঠে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এরকমভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে ধানের কালা নষ্ট হয়ে গেলে তাদের দামটা ঠিক মতো পাওয়া যাবে না। কালকে থেকে বৃষ্টি হইতেছে, ধানের ক্ষতি হইতেছে, কাজ করতে পারছে না কামলা নিয়ে। এদিকে সকালে রাজশাহী নগর ও আশেপাশে মাত্র ২ মিলিমিটার বৃষ্টি হয়। এতে তাপমাত্রা কিছুটা কমলেও মেঘাচ্ছন্ন ও গুমোট পরিবেশের কারণে ভ্যাপসা গরমের অনুভূতি কমেনি। এমন পরিস্থিতিতে কালবৈশাখী ঝড়ের শঙ্কা আবহাওয়া অফিসের। সকালে একটু বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে। এই মৌসুমগুলোতে আকাশে মেঘের ঘনঘটা যে কোনো সময় চলে এসে উত্তর পশ্চিম দিক থেকে কালবৈশাখী হতে পারে। এদিকে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপর দিয়ে এখনও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। চুয়াডাঙ্গায় গেল ৪ দিনের টানা সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডের পর আজ কিছুটা নেমেছে তাপমাত্রার পারদ। তবে বাতাসে বাড়তি আর্দ্রতায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ভীষণ গরম, রাত্রেও গরম, ঘুমানো যায় না, দিনেও গরম, শহর পুরা ফাঁকা, কাজ করা যাচ্ছে না, গরমে থাকা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। দাবদাহে পুড়ছে খুলনা জেলা। তীব্র গরমে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। হিট স্ট্রোক সহ জেলায় বেড়েছে গরমে আক্রান্তের সংখ্যা। তবে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাংশের জেলাগুলোতে ১৩ই মের পর বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। সাদাত শাহেদ, এখন। উপাচার্যকে পদত্যাগ করতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সাধারণ শিক্ষার্থীরা। এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন শেষে আলটিমেটাম দেন তারা। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখানে অবস্থান নিয়ে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। প্ল্যাকার্ড, ফেস্টুন তুলে উপাচার্যের পদত্যাগের দাবি তুলে ধরা হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় দাবি পূরণে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। এর মধ্যে দাবি মেনে নেওয়া না হলে দক্ষিণবঙ্গ ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আন্দোলনের কারণে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও পরীক্ষা কার্যক্রম চলমান ছিল। আমাদের এক দফা দাবি হচ্ছে ভিসিকে অপসারণ করতে হবে। এই আন্দোলন আর শিক্ষার্থীদের আন্দোলন নাই, এটা এখন বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের আন্দোলনে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘন্টার ভিতরে দাবি না মানলে আমরা সমগ্র দক্ষিণবঙ্গকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করব। বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন হত্যা মামলায় খালাস পাওয়া আরও ৪০ জন আসামি। সকালে জামিনের এই আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া। এর আগে একই মামলায় জামিনে মুক্তি পেয়েছিলেন ১৭৮ জন আসামি। এদেশের আদেশের পর জামিনপ্রাপ্তদের স্বজনরা আদালত প্রাঙ্গণে উচ্ছ্বাস প্রকাশ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, খালাস পাওয়ার পর দীর্ঘদিন কারাগারে আটকে থাকায় আইনি প্রক্রিয়ায় মানবিক দিক বিবেচনায় ৪০ জনকে জামিন দিয়েছেন। জামিনপ্রাপ্তরা যে কোনো সময় মুক্তি পেতে পারেন বলে জানান আইনজীবী। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় এখন পর্যন্ত ২৮৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের পিছনে কারা কুশীলব ছিলেন, কারা ষড়যন্ত্রকারী ছিলেন, কারা কারিগর ছিলেন, কাদের প্ররোচনায়, কাদের উৎসাহে, কাদের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কাকে কাকে
পরবর্তীতে বিডিআরের ডাইরেক্টর জেনারেল হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। এই সমস্ত তথ্যগুলো গত তারিখে আমরা বলেছি সাক্ষীদের বরাত দিয়ে। কাজেই মামলার গতি অনেকটা ভিন্নমুখী হয়েছে। চট্টগ্রামের উপকূল থেকে নারী শিশুসহ ৪৫ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সকালে ভাটিয়ারি উপকূল থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় সাগরপাড়ে নারী ও পুরুষসহ ৪৫ রোহিঙ্গাকে দেখতে পান উপকূলীয় লোকজন। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক রোহিঙ্গারা জানান জনপ্রতি ৩৫০০ টাকার বিনিময়ে তাদের বিভিন্ন জায়গায় পাঠায় একটি দালাল চক্র। এরই অংশ হিসেবে গেল রাতে ৩টি ট্রলারে করে নোয়াখালীর ভাসানচর থেকে চট্টগ্রামের দিকে রওনা হন তারা। মধ্যসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ভাসতে ভাসতে কূলে ভেড়ে পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের আটক করা হয়। এর আগে মাত্র ৬ দিন আগে উপকূল থেকে ৩৫ রোহিঙ্গাকে আটক করেছিল র্যাব। এবারে দেশের বাইরের খবর। ৯০ দিনের জন্য স্থগিত হচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি শুল্ক আরোপ। সুইজারল্যান্ডের জেনেভায় চীনের বাণিজ্যিক প্রতিনিধিদের সঙ্গে ম্যারাথন বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে কথা জানান মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট। এতে চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের কেবল ৩০% শুল্ক বহাল থাকবে। অপরদিকে মার্কিন পণ্যের উপরে থাকবে চীনের 10% শুল্ক। বুধবার থেকে তাদের এই সিদ্ধান্ত কার্যকরের কথা রয়েছে। দুদেশের শুল্ক কমানোর সিদ্ধান্তে ঊর্ধ্বমুখী ডলার ও ইউয়ানের দর। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পাক ভারত যুদ্ধের পর এবার চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ স্থগিতের সিদ্ধান্ত জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৯০ দিনের জন্য চীন ও যুক্তরাষ্ট্র তাদের পাল্টাপাল্টি শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করেছে। সুইজারল্যান্ডের জেনেভায় চীনের বাণিজ্যিক প্রতিনিধিদের সঙ্গে ম্যারাথন বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে একথা জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। And substantially move down the tariff levels. Both sides on the reciprocal tariffs will move their tariffs down 115%. মার্কিন অর্থমন্ত্রী জানান চীন ও যুক্তরাষ্ট্র দুদেশই ১১৫% সম্পূরক শুল্ক কমিয়েছে, যা বুধবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের কেবল ৩০% শুল্ক বহাল থাকবে। অপরদিকে মার্কিন পণ্যের উপর থাকবে চীনের 10% শুল্ক। We will continue moving toward U.S. independence and toward reliable supplies from allies on those, but the consensus from both delegations this weekend is neither side wants a decoupling. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই বাণিজ্য ঘাটতি মেটাতে চীনা পণ্যের ওপর ধাপে ধাপে ১৪৫% শুল্ক আরোপ করেন ট্রাম্প। জবাবে চীনও মার্কিন পণ্যের উপর ১২৫% শুল্ক আরোপ করে। চীন যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্তের পরই চাঙা ভাব দেখা যাচ্ছে চীনের শেয়ার বাজারে। বেড়েছে ইউয়ানের দর, একইভাবে ঊর্ধ্বমুখী ডলারের দামও। এছাড়া আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দামও। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন ভারতের ব্যাটিং গ্রেট বিরাট কোহলি। সচিন টেন্ডুলকারের পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। খেলোয়াড়ি জীবনে যিনি হয়ে উঠেছেন জীবন্ত কিংবদন্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জানিয়ে দিলেন ক্রিকেটের অভিজাত সংস্করণে আর খেলবেন না তিনি। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ভারতীয় ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন আর টেস্ট ক্রিকেট খেলতে চান না তিনি। সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়ে দিলেন চূড়ান্ত সিদ্ধান্ত। এখন থেকে শুধুমাত্র ওয়ানডে ক্রিকেট খেলবেন বিরাট, যে সংস্করণে তার রেকর্ড অবিশ্বাস্য। গেল বছর টি-20 বিশ্বকাপের পর বিদায় নেন আন্তর্জাতিক টি-20 থেকেও, যদিও চলতি আইপিএলও সাফল্যের মধ্যগগনে খেলে যাচ্ছেন। দীর্ঘ 14 বছরের ক্যারিয়ারে ভারতের হয়ে 123 টেস্টে 46.85 গড়ে করেছেন 9,230 রান, সেঞ্চুরি 30টি, হাফ সেঞ্চুরি 31টি। গেল অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে অবসরের কথা ভাবছিলেন তিনি। অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে সেঞ্চুরি পেলেও বাকি টেস্টগুলোতে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। সিরিজে যে 8 বার আউট হয়েছেন তার মাঝে 7 বারই স্ট্যাম্পের পেছনে ক্যাচ দিয়েছেন। বর্ডার গাভাস্কার সিরিজে 5 টেস্টে 9 ইনিংসে 23.75 করে করেছেন 190 রান। গেল বছর 10 টেস্টে মাত্র 22.47 করে করেছেন 382 রান।
ফর্ম কিছুটা পড়তির দিকে থাকলেও ইংল্যান্ড সিরিজের আগে অবসরের ব্যাপারে পুনর্বিবেচনা করতে বলেছিল ভারতীয় বোর্ড। তবে বোর্ডের অনুরোধ ফিরিয়ে দিয়েছেন কোহলি। নিজের সিদ্ধান্তেই অনড় থাকলেন কিং। নিজের ইনস্টাগ্রাম পোস্টে এক আবেগঘন বার্তা লেখেন তিনি। পুরো ক্যারিয়ারের জন্য পরিবার ও সতীর্থ সবাইকে জানান কৃতজ্ঞতা। সাদা পোশাকে ভারতের হয়ে খেলা 269তম টেস্ট ক্রিকেটারের প্রতিটি মুহূর্তকে লালন করতে চান জীবনের শেষ দিন পর্যন্ত। বিদায় কিং কোহলি। ফারহান ইহসান, এখন। শেষ করব এখন বিকেল, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। শেখ হাসিনার নির্দেশেই জুলাই গণহত্যা চালানোর প্রমাণ তদন্ত সংস্থায়। 3 জনের প্রতিবেদন জমা আনা হয়েছে 5 অভিযোগ। প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয়। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে প্রজ্ঞাপন জারি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাতে পেলে দলটির নিবন্ধন ইস্যুতে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। স্বাস্থ্যহীন স্বাস্থ্যসেবার মান ফেরাতে চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার তাগিদ। প্রথমবারের মতো অনুষ্ঠিত হল সিভিল সার্জন সম্মেলন। থামছেই না অবৈধ ব্যাটারি রিকশার দৌরাত্ম্য। 1.5 লাখ টাকায় মিলবে বুয়েটের তৈরি ইজি বাইক, নিশ্চিত হবে যাত্রী সুরক্ষা। এবং যুক্তরাষ্ট্র চীন পাল্টাপাল্টি শুল্ক আরোপ 3 মাসের জন্য স্থগিত। নামলো 10 থেকে 30% ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, জ্বালানি তেলের দাম। এ ছিল এখন বিকেলে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।